আসসালামু আলাইকুম। গর্ভকালীন ডায়াবেটিক বর্তমান খুব কমন একটি সমস্যা। দেখা যাচ্ছে গর্ভ অবস্থায় খুব তাড়াতাড়ি তাদের ডায়াবেটিক ধরা পড়ে যাচ্ছে। অনেকেই হয়তো জানেই না যে তাদের ডায়াবেটিক ছিল এবং আগে থেকেই হয়তো গর্ভ অবস্থার আগে থেকেই ছিল। বাট সেইটা সে যে না জানার কারণে খুব সহজেই গর্ভ অবস্থায় ধরা পড়ে যাচ্ছে বা গর্ভকালীন অবস্থায় প্রথম 3 মাসেও থাকতে পারে বা 3 মাসের পরে বা 5 মাসেও চলে আসতে পারে। দেখা যায় আমাদের সেই সময় আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং আমাদের কিছু সমস্যা যেমন হলো হয়তো আগে থেকে না জানা হরমোনাল কিছু প্রবলেম, ডায়াবেটোজেনিক হরমোনের ইনব্যালেন্স, পিসিওএস অথবা ওজনের আধিক্যের কারণেও আমাদের গর্ভকালীন ডায়াবেটিক চলে আসে। গর্ভকালীন ডায়াবেটিক হলে দেখা যায় যে আমাদের যে ব্রণটা বৃদ্ধি পাচ্ছে সেই ব্রণের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি নিয়ে জন্মানোর একটা প্রবণতা থাকে। দেখা যায় তাদের খাদ্য নালীতে ত্রুটি হতে পারে, কার্ডিওভাস্কুলার অর্থাৎ হার্টের কোনো সমস্যা হতে পারে, লিভারের কোনো সমস্যা হতে পারে বা কিডনিতে ত্রুটি হতে পারে। এগুলো ত্রুটি নিয়ে জন্মানোর সম্ভাবনা বেশি বেড়ে যায় এবং পাশাপাশি গর্ভাবস্থায় ডায়াবেটিক থাকলে ব্রণ নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ মিসক্যারেজের প্রবণতা অনেক বেশি চলে আসে এবং ব্রেনে এফেক্ট হওয়া বা আমরা যে বিভিন্ন রকমের বেবি আমরা দেখে থাকি যাদের বিভিন্ন রকমের ব্রেনের সমস্যা বা অটিজম নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয় সেটা কিন্তু এইগুলোরই সাইড এফেক্ট হয়ে থাকে। দেখা যায় খাদ্যাভ্যাসের মধ্যে বিশেষ করে আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট টাইপের খাবার এই সময় নিয়ে থাকি। অনেক ক্ষেত্রে বলা হয় যে আমরা বেশি বেশি ভাত খাবো তাহলেই হয়তো বাচ্চার ওজন বাড়বে, মা ভালো থাকবে। আসলে তা হয় না। সাধারণত দেখা যায় যে গর্ভাবস্থায় যেহেতু বাচ্চা গঠন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন অর্থাৎ 2 ধরনের প্রোটিনই, অ্যানিমেল প্রোটিন এবং প্লান্ট প্রোটিন সম অনুপাতে প্রয়োজন পড়ে। এই প্রোটিনগুলো বাচ্চাকে বিল্ড আপ করছে এবং তার নারিশমেন্টটা ঠিক রাখছে। প্রোটিন জাতীয় খাবারের পাশাপাশি অবশ্যই তার পর্যাপ্ত পরিমাণে গুড ফ্যাট যেমন বাদাম থেকে প্রাপ্ত, বীজ থেকে পাওয়া, অলিভ অয়েল তেল থেকে পাওয়া, অ্যাভোকাডো বা সামুদ্রিক মাছ, ফ্যাটি ফিশ এগুলো থেকে পাওয়া যে গুড ফ্যাটগুলো হয়ে থাকে সেই ফ্যাটগুলো বাচ্চার জন্য উপকারী থাকে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেলস বিশেষ করে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি এগুলো পর্যাপ্ত পরিমাণে লাগে। যেহেতু বাচ্চা গঠন হচ্ছে এই জিনিসগুলো লাগছে। কিন্তু কার্বোহাইড্রেট টাইপের খাবারগুলো অতিমাত্রায় লাগছে না। কার্বোহাইড্রেট টাইপের খাবারগুলো শুধু মায়ের যতটুকু চলাফেরার জন্য প্রয়োজন এবং বাচ্চার জন্য খুবই সামান্য প্রয়োজন পড়ে যেটা সে বাচ্চা তার মায়ের শরীর থেকে নিয়ে নিতে পারে। কিন্তু এটার মানে এটা না যে আমরা কার্বোহাইড্রেট টাইপের খাবারগুলো বাদ দিব। খাবারে অবশ্যই মেনুতে কার্বোহাইড্রেট টাইপের খাবার থাকবে, কিন্তু এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট হবে এবং এগুলো 3 বেলার খাবারে সমানুপাতে ভাগ করে থাকতে হবে। প্রয়োজনে আপনারা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে এই প্ল্যানিংটা করে নিতে পারেন। এতে বাচ্চা পুষ্ট হওয়ার সম্ভাবনা এবং ম্যালনারিশড কম হওয়ার প্রবণতা, মায়ের ওজন অতিরিক্ত বেড়ে না যাওয়া এবং বাচ্চার ইমিউনিটি এবং গ্রোথ ঠিক থাকার প্রবণতাটা থাকে যদি কেউ আপনি একজন এক্সপার্টের আন্ডারে গিয়ে একটা চার্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক উপকার হয়। এখানে আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে লাল চালের ভাত, লাল আটা বা ওটস, চিড়া, মুড়ি এগুলোকে বোঝাচ্ছি। অর্থাৎ যেটার মধ্যে সরল শর্করা ছাড়াও বিভিন্ন উপাদান যেমন ফাইবার বা ভিটামিন মিনারেলস অ্যাড থাকে সেগুলোকেই কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলা হয়। এছাড়া প্রোটিনের মাঝে এখানে অবশ্যই অ্যানিমেল প্রোটিনের মধ্যে মুরগির মাংস বা গরুর মাংসও অল্প পরিমাণে রাখতে পারছেন, মাছ রাখতে পারছেন। মাছের মধ্যে শুটকি মাছ, নর্মাল যে কোনো মাছ, ছোট মাছ, সামুদ্রিক মাছ এগুলোর ভ্যারাইটিস রাখতে পারছেন। এছাড়া দুধ অবশ্যই 1 গ্লাস খেতে হবে এবং ন্যূনতম 1 থেকে 2টা ডিমও খেতে হচ্ছে। 4 বেলার খাবারের মধ্যে অর্থাৎ 3 বেলা খাবার পাশাপাশি রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ। তাছাড়া প্লান্ট প্রোটিনের মধ্যে ডাল বা বীজ জাতীয় খাবার যেমন রাজমা, মটরশুঁটি, শিমের বীজ এই টাইপের খাবারগুলো রাখতে পারছেন। তাছাড়া বাদাম রাখতে পারছেন, সয়া বা মাশরুম রাখতে পারছেন, ব্রোকলি, ফুলকপি এগুলোতেও খুব ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায়, এগুলো মেনুতে রাখতে পারছেন। আর গুড ফ্যাটের কথা তো আমি আপনাদেরকে বললামই। গুড ফ্যাট ছাড়াও
পর্যাপ্ত পরিমাণে যেহেতু ক্যালসিয়াম লাগছে, অবশ্যই দুধ বা টক দই থেকে ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন, ছোটো মাছ থেকে পেয়ে যাচ্ছেন, সাজনা থেকে পেয়ে যাচ্ছেন, এবং এই খাবারগুলো ঠিক মেনুতে রাখলে আপনার পর্যাপ্ত ক্যালসিয়াম পাচ্ছেন। তাছাড়া আয়রনের জন্য অ্যানিম্যাল আয়রন এবং প্লান্ট আয়রন, অর্থাৎ গাছপালা থেকে আসছে এবং মাছ মাংস থেকে আসছে, দুই ধরনের আয়রনটাই রাখার চেষ্টা করবেন। এর মধ্যে কবুতরের মাংস, কলিজা অথবা মুরগির মাংস, শিং বা মাগুর মাছ, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, এগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে আপনারা আয়রন পাচ্ছেন। তাছাড়া পাচ্ছেন হলো প্লান্ট অর্থাৎ গাছপালা থেকে যেটা পাচ্ছেন, যেমন ফলের মধ্যে লাল রঙের যে ফলগুলো হয়ে থাকে, খেজুর থেকে পাচ্ছেন ড্রাই ফ্রুটের মধ্যে। লাল রঙের ফলের মধ্যে আমি বোঝাচ্ছি পমোগ্রেন অর্থাৎ ডালিম থেকে পেয়ে থাকছেন, লাল ড্রাগন ফল, তরমুজ বা লাল অন্যান্য ফল থেকেও পেয়ে যাচ্ছেন। শাকসবজির মধ্যে বিশেষ করে লাল শাক, পালং শাক, কচু শাক, ডাঁটা শাক, ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো থেকে ভালো আয়রন পাওয়া যায়। কচু, লতা, এই টাইপের খাবারগুলো থেকেই ভালো আয়রন পাওয়া যায়। তো আয়রন রিচ খাবারগুলো মেনুতে রাখবেন। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রাখার চেষ্টা করবেন। ভিটামিন সি টক ফলগুলো থেকে আমরা ইজিলি পেয়ে যাই, সাইট্রাস ফলগুলো থেকে পেয়ে যাই, লেবু থেকে বা কাঁচামরিচ থেকেও পেতে পারি। এবং ফলগুলোর মধ্যে সকালের দিকে একটা মিষ্টি, হালকা মিষ্টি ফলগুলো, এবং বিকালের দিকে দেশীয় টক ফলগুলো রাখতে পারেন, আমলকি রাখতে পারছেন, যেন ভিটামিন সির চাহিদা পূরণ হয়। এই সময় কিন্তু নর্মালের চেয়ে ভিটামিন সির চাহিদা মায়েরদের জন্য বেশি পরিমাণে থাকে, যেহেতু সব কিছু গঠন হচ্ছে স্কিন, চুল এবং সব কিছুই, এই জন্য ভিটামিন সিটা পর্যাপ্ত লাগবে, এবং আয়রন অ্যাবজর্পশনের জন্য ভিটামিন সি লাগে। দ্যাটস ওয়াই এটা আমাদের বেশি পরিমাণে একটু নিতে হয়। জিডিএম ঠিক রাখার জন্য অবশ্যই একটু হাঁটা চলাটাও জরুরি, অর্থাৎ সকালবেলা এবং বিকালবেলা দুই বেলা মিলে আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনারা অ্যাক্টিভিটি রাখতে পারেন বা হাঁটতে পারেন, এই ক্ষেত্রে খুবই উপকার হয়। জিডিএমের ক্ষেত্রে এই হাঁটাটা একটু নর্মাল অবস্থায় হবে, অতিমাত্রায় অথবা অনেক জোরে জোরে হাঁটা যাবে না। প্রয়োজনে 10 থেকে 15 মিনিট হেঁটে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটতে পারছেন। জিডিএম ছাড়াও এই প্রেগনেন্সিতে আমাদের গর্ভকালীন জটিলতার মধ্যে থাইরয়েডের সমস্যা বা প্রেশারের সমস্যাও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে কনস্টিপেশনও থাকতে পারে। এই সমস্যাগুলো এড়ানোর জন্য একজন ডায়েটিশিয়ানের আন্ডারে গিয়ে আপনারা একটা চার্ট করে নেওয়াটা আপনাদের জন্য বেস্ট আইডিয়া। দেখা যায় থাইরয়েডের সমস্যা থাকলে এবং অনিয়ন্ত্রিত থাকলে বাচ্চা হাবাগোবা হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং মিসক্যারেজের প্রবণতা বেড়ে যায়। প্রেশার বেশি থাকলেও মিসক্যারেজের প্রবণতা বেড়ে যায়। তো এগুলো যেহেতু বাচ্চার সাথে জড়িত এবং ত্রুটি নিয়ে জন্মানোর সাথে জড়িত, সেহেতু অবশ্যই এই সময় ওষুধের পাশাপাশি একটা ডায়েট চার্ট মেনটেন করা বা খাবার মেনটেন করাটা অত্যন্ত জরুরি থাকে। জিডিএমের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ রাখাটাও অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি, তখন কিন্তু আমাদের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে, বিশেষ করে কার্বোহাইড্রেট অর্থাৎ চিনি, মিষ্টি বা গ্লুকোজযুক্ত খাবার, চিনি অ্যাড করা বা প্রচুর পরিমাণে ভাত বা রুটি খাওয়া, বিস্কিট খাওয়া, এগুলো যদি পরিমাণ বেশি বেড়ে যায়, তখন কিন্তু মায়ের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। সাধারণত প্রথম 3 মাসে কোনো ওজন বাড়বে না, এরপর থেকে প্রতি মাসে 1 কেজি করে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। লাস্টের 2 মাসে গিয়ে 2 কেজি অর্থাৎ টোটাল প্রেগনেন্সিতে 8 থেকে 10 কেজি, খুব বেশি হলে 12 কেজি ওজন বাড়তে থাকে যাদের নর্মাল বিএমআই থাকে। যদি ওভারওয়েট থাকে তাদের ক্ষেত্রে আমরা একটু কম ওজন বাড়ানোর চেষ্টা করি, এবং আন্ডারওয়েট থাকলে তাদের ওজন আরেকটু বেশি বাড়ানোর চেষ্টা করি, যেন ওজনটা বজায় থাকে, বাচ্চা ক্যারি করতে এবং বাচ্চার পর্যাপ্ত নিউট্রিশন ফিল আপ করতে তাদের ঠিক থাকে এবং নিউট্রিশনটা তারা ঠিকঠাক পায়। জিডিএমের ক্ষেত্রে অবশ্যই টেস্টের মাধ্যমে আমরা সুগারগুলো দেখব। যদি দেখেন আপনার আগে থেকে কোনো সুগার ছিল না অথবা আপনারা জানেন না, তাহলে 75 গ্রাম সুগার খেয়ে বা গ্লুকোজ খেয়ে যে টেস্টটা করা হয়ে থাকে, ওজিটিটি বলা হয়, সেই টেস্টটার মাধ্যমে মোটামুটি ধরা পড়ে। এছাড়া ফাস্টিং অথবা ডক্টর যে টেস্টগুলো দিয়ে থাকবে, সেই টেস্টগুলোর মাধ্যমে আপনার এই জিডিএম ধরা পড়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আপনার এই গর্ভকালীন ডায়াবেটিকের ক্ষেত্রে আপনারা যদি টেস্ট করে থাকেন, তাহলে টেস্টের রিপোর্টে 5.3-এর উপরে থাকলে ফাস্টিং অবস্থায় অবশ্যই আপনি এটাতে আপনার জিডিএম আছে ধরা পড়বে, অর্থাৎ গর্ভকালীন ডায়াবেটিক আছে। এবং সেটা যদি খাওয়ার 2 ঘন্টা পর 6.7-এর উপরে থাকে, তাহলে আপনার জিডিএম আছে এরকম ধরা পড়তে পারে। প্যারামিটারগুলো বিভিন্ন টেস্টিংয়ে বিভিন্ন হয়ে থাকে, প্রয়োজনে আপনার পাশের রেফারেন্স ভ্যালু দেখে নেবেন।
তাছাড়া যদি ঘরে গ্লুকোমিটারে মেপে থাকেন সেক্ষেত্রে খালি পেটে অর্থাৎ ফাস্টিং অবস্থায় 5.1-এর মধ্যে এবং খাবার 1 ঘন্টা পর 10.1-এর ভিতরে এবং খাওয়ার 2 ঘন্টা পরে 7.5-এর মধ্যে থাকলে আপনার সুগার লেভেল ঠিক আছে। এক কথায় খালি পেটে 5-এর মধ্যে এবং খাওয়ার 2 ঘন্টা পর 7-এর মধ্যে থাকাটা ভালো, এতে বাচ্চা এবং মা সেফ। কিন্তু কখনোই আবার 3-এর নিচে সুগার যেন না নামে সেটাও লক্ষ্য রাখতে হবে।